Hello friends, all are welcome to my YouTube channel. Friends, আজ আমি জর্জ বার্নার্সার আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটির থার্ড অ্যাক্ট নিয়ে আলোচনা করব। এর আগে ফার্স্ট অ্যাক্ট এবং সেকেন্ড অ্যাক্টের উপর দুখানা ভিডিও আছে, যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো এর আগে সেকেন্ড অ্যাক্টে আমরা দেখেছি যে ব্লুনশিলিকে মেজর পেটকপের বাড়িতেই অতিথি রূপে রেখে দেওয়া হয়েছে এবং তৃতীয় অঙ্কের শুরুতে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন যেদিন রেখে দেওয়া হয়েছে ওই দিন বিকেলবেলার একটা ঘটনা। মেজর পেটকপ, সার্জিয়াস এবং ক্যাপ্টেন ব্লুনশিলি পেটকপের লাইব্রেরি বসে আছেন এবং তারা নিজেরা কাজ করছেন। আর লাইব্রেরির নামে মাত্র একটি র্যাকে কয়েকটি ছেঁড়া বই, দুটি ঝুলানো র্যাকে কিছু উপহার পাওয়া বই। ব্লুনশিলি দুটি মানচিত্র নিয়ে হুকুমনামা লিখছে, সার্জিয়াস তার সই করে চলেছে। পেটকপ শুধু বসে আছেন, কোনো সাহায্য করতে পারছেন না। যুদ্ধের সাজে বসে থেকেও তিনি কিন্তু আরাম পাচ্ছেন না, তাই আবার কোটটার খবর নেন। গৃহিণী অর্থাৎ তার গৃহিণী ক্যাথরিন নিকোলাকে ডেকে ঘর থেকে মেজরের পুরনো সেই নীল কোটটা নিয়ে আসতে বলেন। পেটকপ বাজি ধরে বলে যে ওখানে তার কোটটি কিছুতেই পাওয়া যাবে না, তিনি নিজে খুঁজে দেখেছেন। কিন্তু নিকোলা সত্যি সত্যি কোটটা নিয়ে এলে পেটকপ হতভম্ব হয়ে যান, ভাবলেন যে তিনি বয়স হয়ে যাচ্ছে তার, বা তিনি বুড়ো হয়ে যাচ্ছেন, তাই জন্য তার এইসব ভুল হচ্ছে। এখন এইসব অত্যন্ত জরুরি কাগজপত্রগুলি চাকর বাকরদের হাত দিয়ে যথাস্থানে পাঠিয়ে দেওয়া দরকার। এই কাজটি সমাধান করবার জন্যে সার্জিয়াস বেরিয়ে গেল। ব্লুনশিলি পেটকপকেও পাঠিয়ে দিলেন একই উদ্দেশ্যে। ক্যাথরিন গেলেন তার সঙ্গে, কারণ স্বামীর চেয়েও তার দাপট বেশি। এবার ঘরে শুধু রইল রায়না আর ব্লুনশিলি। ব্লুনশিলিকে বড় চকচকে দেখাচ্ছিল। রায়না তার এই প্রশংসা করতে সে জানালো যে সে স্নানাদি সেরে এসেছে বলে এই রূপ দেখাচ্ছে। রায়না জিজ্ঞেস করলো ক্যাপ্টেন পালিয়েছিল বলে কেউ নিন্দে করেছিল কিনা তাকে নিয়ে। ক্যাপ্টেন জানালো সে সকলেই কোনোরকমভাবে না কোনোরকমভাবে পালিয়ে থাকে, এতে নিন্দা করবার কিছু নেই। রায়না তখন ব্লুনশিলির বিরুদ্ধে অভিযোগ করল যে ব্লুনশিলি সেদিনকার ঘটনা রটিয়ে বেরিয়েছে, যার ফলে মেজর পেটকপ এবং সার্জিয়াস পর্যন্ত ব্যাপারটা জেনে গেছে। ভাগ্যিস এই বাড়িতে যে এই ঘটনাটা ঘটেছিল সেটা তারা জানতে পারেনি। যদিও সার্জিয়াস ব্যাপারটা কোনো রকমে জানতে পারে, তাহলে সে নিঃসন্দেহে ব্লুনশিলিকে তার দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবে এবং তাকে হত্যা করবে। ব্লুনশিলি রায়নাকে অনুরোধ করলো যেন সার্জিয়াস এই ব্যাপারটা না জানতে পারে, কিন্তু রায়না এতে রাজি নয়, কারণ সে সার্জিয়াসের নিকট বাগদত্তা। অতএব ভাবি স্বামীর নিকট কোনো কিছু সে গোপন করতে চায় না, এটা তার নীতিবিরোধী। সে সার্জিয়াসের সঙ্গে নিখুঁত ব্যবহার করতে চায়, যেন কোনো হীনতা দীনতা প্রবঞ্চনা তাদের মধ্যে কোনো রকমভাবে না ঠাঁই পায়। রায়না জানালো যে কখনো সে মিথ্যা কথা বলেনি, সে জীবনে শুধু দুবার মিথ্যা কথা বলেছে। একবার রুশ অফিসারদের হাত থেকে ব্লুনশিলিকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল, আর আইস পুডিংয়ের যে গল্প মিথ্যে বলেছিল সেটা সার্জিয়াসের হাত থেকে তাকে বাঁচানোর জন্যই বলেছিল। ব্লুনশিলি রায়নার কথা শুনে অবাক হলো। সে নিজেও সরল মানুষ, কিন্তু তা বলে একটা সকালও তার মিথ্যে কথা না বলে কাটে কিনা সন্দেহ। সে বলল যে রায়না যখন মহানভাবে কাঁপা গলায় একথা বলে তখন তা শুনলে তার প্রশংসা করতে ইচ্ছে হয়, কিন্তু বিশ্বাস করা হয় না। সে বুঝল যে এতদিন পর্যন্ত সে এক স্বপ্নের রাজ্যে বাস করছে, কিন্তু তার ভয় হলো ব্লুনশিলি যদি তাকে ঘৃণা করে। কিন্তু যখন সে বুঝল যে তার ধারণা অমূলক, তখন সে হাঁপ ছেড়ে বাঁচল। রায়না জিজ্ঞেস করল সে ব্লুনশিলির কোটের পকেটে যে ফটোটা রেখেছিল সেটা সে কি করেছে। ব্লুনশিলি অবাক হয়ে জানালো যে সে এটা লক্ষ্যই করেনি। রায়না ভয় পেয়ে গেল এবং সে নিজে জানতো যে কী লিখেছিল। সে লিখেছিল যে ওহ, আমার চকলেট ক্রিম সৈনিকের উদ্দেশ্যে। এই লেখা ফটোখানা যদি তার বাবার হাতে গিয়ে পড়ে তখন কি হবে। তারা এ বিষয় নিয়ে যখন কথা বলছে তখন লুকা ব্লুনশিলির একরাশ চিঠিপত্র নিয়ে এসে ঢুকলো। একখানা ব্লুনশিলির পিতার মৃত্যু সংবাদ আছে। তাতে বলা হয়েছে পিতার মৃত্যুতে সেই তার সমস্ত হোটেলের মালিক হয়েছে, অতএব সমস্ত বিধি ব্যবস্থা করবার জন্য সে যেন অবিলম্বেই রওনা দেয়। চিঠিপত্র হাতে নিয়ে ব্লুনশিলি বেরিয়ে গেল। রায়নাকে চটানোর উদ্দেশ্যে লুকা বলল যে ভদ্রলোকের হৃদয় বলে কোনো বস্তু নেই, কারণ পিতার মৃত্যু সংবাদ পেয়েও তার মুখ দিয়ে একটা কথা বেরোল না। রায়না ক্যাপ্টেনের পক্ষ সমর্থন করে বলল যে যে ব্যক্তি বছর বছর ধরে যুদ্ধে এত লোক খুন করেছে তার আবার দুঃখ।
লুকা বলল যে সৈনিক হওয়া সত্ত্বেও সার্জিয়াসের হৃদয় কত বড়। রায়না চলে গেল। নিকোলা এসে ঘরে ঢুকলো। সে খুশি হয়ে লুকাকে জানালো যে সে তার বুদ্ধির জোরে সার্জিয়াস এবং ক্যাপ্টেন উভয়ের থেকে প্রচুর প্রচুর বকশিস আদায় করেছে। সে ওই থেকেই 10 লেভি লুকাকে দিতে চাইল তার ইচ্ছে মতো খরচ করার জন্য। লুকা ঘৃণা ভরে নিকোলার উপহার প্রত্যাখ্যান করে বলে যে নিকোলা 30 লেভিতে তার নিজের মনুষ্যত্ব বিক্রি করেছে আর 10 লেভিতে লুকাকে কিনতে চাইছে। লুকা জানিয়ে দিল যে নিকোলা চাকর হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে, কিন্তু সে নয়। নিকোলা জানালো যে লুকার আশা খুব বড়, তবে সে যেন জানে যে নিকোলাই তাকে বড় হবার সুযোগ করে দিয়েছে। কিন্তু লুকা সে কথা অস্বীকার করলো এবং নিকোলাকে জানিয়ে দিল যে সে তার প্রভু হবে না, হবে তা চাকর। তাদের কথাবার্তার মাঝে সার্জিয়াস এসে ঢুকলো। নিকোলা চলে গেল। সার্জিয়াস এগিয়ে এলো লুকার দিকে। সে তাকে আঘাত করেছে এই বলে ক্ষমা চাইল এবং জানালো যে এই আঘাত সে আরাম করে দেবে। কিন্তু লুকা তার হাত সরিয়ে দিয়ে বলল তাদের মতো চাকরানীদের নিয়ে এইভাবে খেলা করা উচিত নয়। লুকা আরও জানালো যে সে ঝি, কাজেই সার্জিয়াস যখন তাকে বিয়ে করতে সাহস পাবে না তখন এসব না করাই ভালো। সার্জিয়াস তার ধারণা অস্বীকার করে বলল যে রায়নাকে ভালোবাসে বলে লুকার এত ঈর্ষা। কিন্তু লুকা জানালো যে রায়না কখনো তাকে ভালোবাসে না। লুকা আগে যে কথা বলেছে রায়না সে কাজই করবে। সেই সুইস ভদ্রলোক যদি আসে তাহলে সেই সুইস ভদ্রলোককে সে আবার বিয়ে করে নেবে। এই কথা শোনার পরে সার্জিয়াস কিন্তু একেবারে ক্ষেপে উঠল, বলল যে সেই সুইসকে সে খুন করে দেবে। সার্জিয়াস কিন্তু রাগে পাগলের মতো অবস্থা হলো। সে বলল যে সে ভীরু কাপুরুষ নয়, সে লুকাকে ভালোবাসতে কখনো ভয় পায় না। সে শপথ করে বলল যে যদি এরপর সে কখনো লুকাকে স্পর্শ করে তবে তার প্রেমিক রূপেই তাকে স্পর্শ করবে, সে লুকাকে বিয়ে করবে। এমন সময় কাগজপত্র হাতে ব্রুনশিলি এসে ঘরে ঢুকলো। লুকা বেরিয়ে গেল। সার্জিয়াস ব্রুনশিলিকে জানালো যে সে তার প্রেমে প্রতিদ্বন্দ্বী, অতএব তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে হবে। ব্রুনশিলি হালকাভাবে সার্জিয়াসের কথাটি গ্রহণ করে জানালো যে সার্জিয়াস যদি তরবারি দিয়ে যুদ্ধ করে তবে সে লড়বে। যাই হোক, সেও সার্জিয়াসের সঙ্গে তরবারি নিয়েই যুদ্ধ করবে, অবশ্য পারতপক্ষে তাকে আঘাত করবে না। এমন সময় রায়না ঘরে প্রবেশ করে তাদের দ্বন্দ্বযুদ্ধের কথা শুনল। কিসের দ্বন্দ্বযুদ্ধ সে জানতে চাইলে ব্রুনশিলি জানালো যে তা সে জানে না। তাদের কথাবার্তার সময় রায়নার কণ্ঠে ভাবাবেগ লক্ষ্য করে সার্জিয়াস খুব রুষ্ট হলো। সে বলল যে রায়না তার সাক্ষাতেই ব্রুনশিলির সঙ্গে ভালোবাসা চালায় আর মুখে বলে যে সার্জিয়াস তার বাগদত্তা। তারপরে সে ব্রুনশিলির কাছে কৈফিয়ত চাইল, এই বলে যে সে জেনে শুনে কেন এরকম প্রবঞ্চনা করলো। ব্রুনশিলি স্বীকার করল যে প্রাণের ভয়ে সে একদিন এই তরুণীর শয়নঘরে গিয়ে হানা দিয়েছিল। সে তার এক বন্ধুর কাছে এক সংবাদ বলেছিল, কিন্তু সে তো কাঠের গোলায় পুড়ে মরেছে। সার্জিয়াস যখন বলল যে সে তার বন্ধুর কাছে একথা শুনেনি, তখনই রায়না কিন্তু বুঝতে পারল যে লুকা তাহলে তাকে এই সংবাদ জানিয়েছে। রায়না চটে গিয়ে জিজ্ঞেস করলো যে এই কারণেই কি সে সকালবেলায় লুকার সঙ্গে প্রেম নিবেদন করছিল। সার্জিয়াস ধরা পড়ে স্বীকার করলো যে জীবনটাই একটা তামাশা, সে আর ব্রুনশিলির সঙ্গে যুদ্ধ করবে না, একথা জানিয়ে দিল। ব্রুনশিলি তাতে খুশি হলো, যদিও যুদ্ধে তার আপত্তি ছিল, কারণ সে যুদ্ধ ব্যবসায়ী আর সার্জিয়াসের কাছে যুদ্ধটা বিলাসিতা মাত্র। রায়না বিদ্রূপ করে বলল যে তাহলে সার্জিয়াসকে দ্বন্দ্বযুদ্ধে নামতে হবে। এবার তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিকোলা, অতএব নিকোলার সঙ্গে তার যুদ্ধ করা উচিত। লুকা সমস্ত কথাই আড়ি পেতে শুনছিল। একসময় সার্জিয়াস তাকে টেনে নিয়ে এলো। লুকা স্বীকার করলো যে তাকে নিয়ে, তার প্রেমকে নিয়ে এই ধরনের কথা চলছে, তাই সে আড়ি পেতে শুনছিল। তারপর রায়নাকে লক্ষ্য করে বলল যে চকলেট ক্রিম সৈনিকের প্রতি রায়নার ভালোবাসার চেয়ে সার্জিয়াসের প্রতি তার ভালোবাসা অনেক বেশি উচ্চতর। সার্জিয়াস কথাটা প্রথমে বুঝতে না পেরে বলল যে ও একটা তুচ্ছ রসিকতা। এই সময় মেজর পেটকপ এলেন ঘরে। তিনি বললেন যে তার কোটটা নিশ্চয়ই অন্য কেউ পরেছিল, অনেকটা ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরেই নিকোলা কোটটা নিয়ে এলো। মেজরকে কোটটা পরতে সাহায্য করবার জন্য রায়না কোটটা চেয়ে নিল। তারপর কোটটা পরানোর ফাঁকে তার পকেট থেকে ফটোটা বার করে নিয়ে সেটা ছুঁড়ে দিল ব্রুনশিলির দিকে। ব্রুনশিলি সার্জিয়াসের সামনেই সেটা কাগজে চাপা দেয়। পেটকপ জামা পরে পকেটে হাত দিয়ে দেখেন যে ফটোটা পকেটে নেই। তিনি বলেন যে চকলেট ক্রিম সৈনিকের স্মৃতি চিহ্নস্বরূপ রায়নার প্রদত্ত ফটোটা পকেটে ছিল, নিশ্চয়ই ক্যাথরিন সেটা সরিয়ে ফেলেছেন। মেজর ধারণা ছিল যে সার্জিয়াসকেই চকলেট ক্রিম সৈনিক হিসেবে রায়না এই ফটোটা নিচে লিখে দিয়েছিল, কিন্তু সার্জিয়াস তা অস্বীকার করলে পেটকপ বিস্মিত হলেন। ব্রুনশিলি তখন রহস্যমোচন করে বলল সেই রায়নার চকলেট ক্রিম সৈনিক।
সে স্বীকার করল যে তার কন্যার গৃহে সেদিন সেই পালিয়েছিল। পেটকপকে বিস্মিত করে দিয়ে রায়না ও জানালো যে মেজর সার্জিয়াস তার মত পাল্টেছে, লোকাই এখন তার প্রার্থী বা প্রণয় পাত্রী। মেজর অবাক হলেন। নিকোলার সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা। নিকোলা তা অস্বীকার করে বলে যে লুকার ধারণা যে সে বড় ঘরের গৃহিণী হবে। নিকোলা তার বিশ্বাসী চাকর হতে পারে মাত্র। লুকা বলল সকলে মিলে তাকে শুধু অপমান করেছে আর সার্জিয়াস তাদের পথ দেখিয়েছে, তার ক্ষমা চাওয়া দরকার। সার্জিয়াস নতজানু হয়ে ক্ষমা চাইল। লুকা হাত বাড়িয়ে দেয়। সার্জিয়াস তাকে চুমু এঁকে দিল। লুকা জানালো যে তার কথা মতো এখন সে তার স্বামী। অবশ্যই ইচ্ছা করলে সে তার কথা ফেরত নিতে পারে। সার্জিয়াস জানালো যে সে ফেরত চায় না, তাকেই চাই। এই বলে সে লুকাকে বাহুবন্ধনে আবদ্ধ করল। এমন সময় ক্যাথরিন ঘরে প্রবেশ করে তাদের এই অবস্থায় দেখে বিস্মিত হলো। পেটকপ তাকে জানালেন যে সার্জিয়াস রায়নার পরিবর্তে লুকাকেই বিয়ে করবে বলে মন স্থির করেছে। ক্যাথরিন ভয়ানক রুষ্ট হলেন। তাদের সন্দেহ হলো যে লুকা বুঝি সমস্ত গণ্ডগোলের মূলে। যাই হোক, এমন একটা বিয়ে ভেঙে গেল বলে পেটকপ দম্পতি খুব দুঃখিত হলেন। অনেক কথাবার্তার পর ক্যাপ্টেন ব্লুন্সলি পেটকপ দম্পতির কাছে তার কন্যার পানি প্রার্থনা করলেন। তারা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু পরে যখন ব্লুন্সলির কাছে শুনল যে ব্লুন্সলিও কিন্তু অগাধ ঐশ্বর্যের মালিক, তখন তার হাতে কন্যাকে সমর্পণ করতে তাদের কোনো আপত্তি রইল না। এরপর রায়না ব্লুন্সলিকে প্রতিরূপে গ্রহণ করতে সম্মত হলো এবং তারা বিয়ে করলো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত ছিল। এখানে ড্রামাটি শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।